আপনাদের স্বাগত জানাই আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। ছোট্ট বিশ্লেষণ। সম্প্রতি যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসছে, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট বেরিয়েছে। কনভারসেশন টেপ করে কেউ হয়তো লিক করে দিয়েছেন। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের দূতাবাসের একজন কর্মকর্তা, তিনি কয়েকজন ফিমেল জার্নালিস্টের সঙ্গে কথা বলছিলেন এবং সেই কথার যে বক্তব্য, মূল নির্যাস যদি আমরা দেখি সেখানে আছে যে জামাত তাদের খানিকটা গুরুত্বকে আছে, জামায়াত ইসলামী। নির্যাসটা এরকম যে বাংলাদেশের দিক থেকে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কি কি স্বার্থ বাংলাদেশের আছে, এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর অত্যন্ত শক্তিমান দেশ হিসেবেই নয়, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, মেধার দিক থেকে, টেকনোলজির দিক থেকে বাংলাদেশের স্বার্থের বিবেচনায় কিন্তু যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থে যে আমাদের একটা সিঙ্গেল কান্ট্রি হিসেবে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে। আমাদের এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটাও যুক্তরাষ্ট্র প্রায় সবার শীর্ষে। আমাদের এখানে যে রেমিটেন্স আছে মধ্যপ্রাচ্যের পরে, সেটাও যুক্তরাষ্ট্র থেকে। সিঙ্গেল কান্ট্রি হিসেবে একসময় যুক্তরাষ্ট্র প্রায় 1-2 নাম্বারও ছিল অনেক দিন। আমাদের যে কোনো নাগরিককে যদি জিজ্ঞেস করা হয় যে দেশের বাইরে, অনেকেই দেশে থাকতে এখন চায় না, কোথায় যেতে চাও, সবাই বলবে একটাকে যুক্তরাষ্ট্র। ছেলেমেয়েরা লেখাপড়া করতে যেতে চায়, কোথায় যেতে চায়, যুক্তরাষ্ট্র। তো সেই অর্থে যুক্তরাষ্ট্রের অনেক রকমের প্রভাব বিস্তার করবার সুযোগ আছে, যেহেতু আমার অনেক বেশি স্বার্থ তার দিকে আছে, তার কাছে আছে। আর অন্য দিক থেকে জিও স্ট্র্যাটেজিক লোকেশন এবং নানা দিক থেকে যুক্তরাষ্ট্রের বেশ খানিকটা স্বার্থ হয়তো এখানে আছে, অস্বীকার করবার কোনো সুযোগ নেই। সেটা বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে, বা এই অঞ্চলে আমাদের প্রতিবেশী ভারত, এই অঞ্চলে তার যে প্রভাব বা তার যে গ্লোবাল প্ল্যাটফর্মে বা গ্লোবাল স্টেজে একটা ভূমিকা রাখবার চেষ্টা, সেখানে অনেক কিছু ব্যালেন্স করবার জন্য। কিংবা আমরা যদি মিয়ানমারের প্রসঙ্গটা আনি বা যুক্তরাষ্ট্রের বার্মাকে বিবেচনা নিতে চাই, এইসব রাজ্যে ভারসাম্য বজায় রাখা বা তার স্বার্থ, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলি, তার স্বার্থ সংরক্ষণ করবার জন্য বাংলাদেশের মতো দেশকে যুক্তরাষ্ট্র তার বলয়ের মধ্যে রাখতে চাইবে, খুব স্বাভাবিক। এবং তাতে কোনো দোষের কিছু আমি দেখি না। প্রত্যেকেই তার স্বার্থ দেখবে, আমি আমার স্বার্থ দেখবে, যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখবে, ভারত, চীন, প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এটাকে অনেকেই দেখছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। প্রথম কথা, আমার কাছে মনে হচ্ছে যে এই সংলাপের বা এই আলোচনার খবরটি বাইরে যাওয়াটা যে বা যিনি করে থাকুন না কেন, তিনি ঠিক করেনি। এটা ইথিক্যাল হয়নি আমি মনে করি। যে কোনো ডিপ্লোম্যাটরা সবসময় বিভিন্ন দেশের যেখানে তারা কাজে যান, সেখানকার মানুষদের সঙ্গে তারা কথা বলেন, দেশটাকে বুঝতে চান, তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলো নিয়ে তারা খোলামেলা আলোচনা করেন। এই কথাগুলো বাইরে না গেলেই ভালো হতো। একজন ডিপ্লোম্যাটের বক্তব্য দিয়ে এটা বোঝার কোনো দরকার নেই যে তারা জামাতের প্রতি সফট কিনা বা অন্য কোনো দলের প্রতি সফট কিনা। একটা বড় দুর্বলতা আমি নানা জায়গায় বহুবার আলোচনা করেছি যে বিগত সরকার তো বটেই বা আওয়ামী লীগ তো বটেই, বিএনপিকেও আমি দেখেছি বা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলই পশ্চিমা দেশগুলোর সঙ্গে, বিশেষ করে যাদের সঙ্গে আমাদের স্বার্থ অনেক বেশি, তাদের সঙ্গে খুব একটা কমফোর্টেবল না। এটা আমি লক্ষ্য করেছি। এবং স্বাধীনতার মধ্য দিয়ে যে বামপন্থার উত্থান, বামধারার রাজনীতি বা বাম চেতনা, এবং আমাদের একটা বড় অংশ বুদ্ধিজীবীদের যারা তখন সোভিয়েত রাশিয়াতে লেখাপড়া করেছেন, তার একটা প্রভাব আমাদের এখানে সবসময় ছিল। এবং আমাদের রাজনৈতিক দলগুলো প্রধানত ভারত এবং পাকিস্তান কেন্দ্রিক এই ধারার মধ্যে আবদ্ধ থেকেছেন। সাম্প্রতিককালে গত কয়েক বছর ধরে বা তারও খানিকটা বেশি, কয়েক দশক ধরেও বলতে পারি, চীনের একটা প্রভাব আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আছে। তারা একটু কমফোর্টেবল বেশি চীনের সঙ্গে। হয়তো যেহেতু দুই পক্ষের মধ্যে কমিউনিকেশনের জন্য দুপক্ষেরই ভাষাগত একটা সীমাবদ্ধতা বা দুর্বলতা আছে, সে কারণে দুই পক্ষই হয়তো কমফোর্ট ফিল করে, এটা একটা হতে পারে। তো যে কথা বলছিলাম, যে কথা ঠিক, আপনি যখন কারোর সঙ্গে সম্পর্ক করবার ব্যাপারে ঔদার্য প্রকাশ করতে পারবেন না বা আপনি খোলামেলা হতে পারবেন না, আপনি আপনার চাওয়াটা প্রতিপক্ষের বিপক্ষেও যেতে পারে, কিন্তু তাকে যখন কনভিন্স করতে পারবেন না বা তার সঙ্গে যথাযথভাবে নেগোশিয়েট করতে পারবেন না, তখন মনে হবে আপনি ভিকটিম বা ভালনারেবল বা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু আমি আমাদের রাজনৈতিক পক্ষগুলো এটাই দেখি। এবং রাজনৈতিক দলগুলোর আরেকটা বড় দুর্বলতা, আওয়ামী লীগ তো আমরা দেখেছি খোলামেলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলেছে, কাজেই আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সহানুভূতি পাওয়ার কোনো কারণ নেই। বিএনপি খোলামেলা কথাবার্তা না বললেও
বিএনপির একটাই সেটকে আমরা দেখেছি সকল রাজনৈতিক দল সকল দেশের সঙ্গে আলোচনা করতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবার জন্য যে টিম যাচ্ছে সেই একই টিম যাচ্ছে চীনের সঙ্গে আলোচনা করতে, সেই একই টিম আলোচনা করছে ভারতের সঙ্গে, সেই একই টিম আলোচনা করছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে। এবং আমাদের বাংলাদেশি রাজনীতিবিদদের কে কোন দেশি, মানে প্রো ইন্ডিয়ান, কে প্রো চাইনিজ, কে প্রো পাকিস্তানি, এটা কিন্তু পরিষ্কার। তো কোনো দূতাবাস বা কোনো ডিপ্লোম্যাট তারা যদি বোঝেন যে এই রাজনীতিবিদ তার প্রতিপক্ষ দেশের প্রতি তার ভালোবাসা বা অনুরাগ আছে, তিনি কি তার সঙ্গে খোলামেলা কথাবার্তা বলবেন? কোনো কারণ নেই। এইসব নানা বিবেচনা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই যে কমিউনিকেশন বড় দলগুলোর সঙ্গে গ্যাপ, সেই জায়গাটা জামাত বা জামাতের যে ছোট ছোট উইং ছিল, আউটলেট আমি বলি, অন্যান্য পার্টি, এবি পার্টি, আমরা বহু ডিপ্লোম্যাটের সঙ্গে আলোচনা করবার সময় শুনেছি তারা এবি পার্টি এই ছোট্ট দলের নেতারা যখন তাদের সঙ্গে কথা বলেছেন তারা খুব কমফোর্ট ফিল করেছেন। ওরা অনেক স্মার্ট, ওরা চমৎকার ইংরেজিতে কথা বলে, ওরা চোখের দিকে তাকিয়ে কথা বলে, ওদের রিসার্চ করা থাকে যখন আলোচনা করে। বড় দলগুলো অত গুরুত্ব দেয় না, একটা জমিদারি ভাব, কখনো ডানে তাকায়, কখনো পায়ে তাকায়, কখনো ফোন টেপে, আই কন্ট্যাক্ট করে না, কোনো ব্যাকগ্রাউন্ড রিসার্চ থাকে না। কথা বলবার সময় একটা ইস্যুতে কথা বলতে গেলে অন্য আরেকটা ইস্যুতে কথা বলে। আমি বোধহয় এর আগে একবার বলেছিলাম যে অভ্যুত্থানের পরে একজন মার্কিন ডিপ্লোম্যাট একটা টিম নিয়ে বাংলাদেশের বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন। তো তিনি আমাকে, ওই ডিপ্লোম্যাট আমাকে ব্যাখ্যা করছিলেন যে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে কথা বলতে গিয়ে তার কী কী অভিজ্ঞতা হচ্ছে। কোনো একজন উপদেষ্টা 1 ঘন্টা কোনো কথাই বলেননি, পরে যে বিষয় নিয়ে কথা বললেন তার সঙ্গে গেছেন হয়তো এক বিষয় নিয়ে কথা বলতে, তিনি খেলাধুলা নিয়ে আলোচনা